আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। মির্জা আব্বাসকে ঘিরে দুটোই সত্য যে ক্রমাগত সাইবার বুলিং হয়েছে। সেক্ষেত্রে যারা বুলিং করেছে তারা নিবৃত্ত হয়নি, বরং তারা সাহসী বীর সন্তান হিসেবেই সবার কাছে, মানে তাদের সমর্থকদের কাছে সে পরিচিত হয়েছে। দর্শক, সকালে আপনাদেরকে বলেছিলাম যে মির্জা আব্বাসের অবস্থা শোচনীয়। সর্বশেষ খবর হচ্ছে যে তার মস্তিষ্কে অস্ত্রোপচার হয়েছে এবং তার যে ছবিগুলো গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়াতে প্রকাশিত হয়েছে সেটা খুবই ভয়াবহ। আরো খবর হচ্ছে যে পরিবারের পক্ষ থেকে যে পরিকল্পনা নেওয়া হয়েছিল যে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হবে, শেষ পর্যন্ত সেটাও বাতিল করা হয়েছে। কারণ মির্জা আব্বাসের শারীরিক অবস্থা এখন এমন এক পর্যায়ে যে এই অবস্থায় তাকে বাইরে নেওয়ার মতন সেই অবস্থায় নেই। স্বাভাবিকভাবে বুঝতে পারছেন যে ক্রিটিক্যাল অবস্থায় সাধারণত এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশের বাইরে নেওয়া হয়। ক্রিটিক্যাল অবস্থাটা কোন পর্যায়ে তিনি, যে এখন নেয়ার মতো তার অবস্থা নেই। বসুন্ধরার আবাসিক এলাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছে। মির্জা আব্বাসের মতন রাজনীতিকের জন্য এটা খুবই দুর্ভাগ্যজনক। এমনি তার তো বয়স আছেই, তিনি বিভিন্ন আহ, রোগে আগে আক্রান্ত ছিলেন, বারবার দফায় দফায়। শেখ হাসিনার সময়ও তিনি কখনো কখনো বিদেশে চিকিৎসার জন্য যেতে পেরেছেন, আবার কখনো কখনো যেতে পারেননি। নির্বাচনকে ঘিরে এবং সরকার গঠনকে ঘিরে তার জীবনে দুটি ঘটনা ঘটেছে। একটা হলো পুরো নির্বাচনের সময়টা তিনি সাইবার বুলিং এর শিকার হয়েছে। নাসিরউদ্দিন পাটোয়ারির মতন অসংখ্য লোকজন তাকে অপদস্থ করে নানা রকম বক্তব্য দিয়েছে এবং সেই সব ভিডিও বা সেই সব স্ট্যাটাসের পেছনে অসংখ্য তার সমর্থকরা নানা রকম কটু মন্তব্য করেছে। তিনি বিব্রত ছিলেন পুরোটা সময়। তিনি প্রতিবাদ করেননি, কিন্তু দল কোনো পদক্ষেপ নেয়নি। দলের পক্ষ থেকে শক্ত কোনো বিবৃতিও দেওয়া হয়নি। এটা কেন, এই অবস্থায় দল তার পাশে দাঁড়ালো না? কোনো পদক্ষেপ নেওয়ার মতো ছিল কিনা, এনসিপির উদ্দেশ্যে কোনো অনুরোধ জানানো হয়েছে কিনা কেউ জানে না, কিন্তু দৃশ্যত সেটা থামেনি। বরং নির্বাচনের পর আরেকটা ঘটনা ঘটেছে। একজন নেতা, নগর নেতা নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে আদালতে মামলা করেছিল। কেন ওই ব্যক্তিটি মামলা করলেন সেজন্য তাকে শোকজ করা হয়েছে। এর ফলে নাসিরউদ্দিন পাটোয়ারি আরো উৎসাহের সাথে তিনি গালাগালি দিয়ে, যে গালাগালিগুলো কিছুটা অস্পষ্ট করে প্রচার করা হয়েছে, কিন্তু সবাই বুঝেছে যে কি 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 শব্দ ছিল। মানে একেবারেই অনাকাঙ্ক্ষিত ছিল। নাসিরউদ্দিন পাটোয়ারির দেখা দেখি হাসনাত আব্দুল্লাহ তার ছোট বাচ্চাকে দিয়েও পর্যন্ত মির্জা আব্বাস উদ্দেশ্যে একটা অশোভন উক্তি করানো হয়েছে, যদিও পরে সেই ভিডিওটি আহ, মুছে ফেলা হয়, কিন্তু ইতিমধ্যে শেয়ার হয়, হাজার হাজার মানুষ সেটা দেখেছে। এই একটা ঘটনার পাশাপাশি যখন নির্বাচন শেষে সরকার গঠন, তখন সবারই একটা প্রত্যাশা ছিল দলের নেতা কর্মীদের যে মির্জা আব্বাস একেবারে আহ, অবশ্যই তিনি মন্ত্রিসভায় জায়গা পাবেন, কিন্তু তিনি মন্ত্রিসভায় জায়গা পাননি। তারপর পরই তাকে মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা করা হয়। স্বাভাবিকভাবেই এই ব্যাপারেও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া না গেলেও তার শুভাকাঙ্ক্ষীরা বলছেন যে এটা তার জন্য সম্মানজনক হয়নি এবং তিনি মানসিকভাবে আঘাত পেয়েছেন, এটা তিনি নিতে পারেননি। সব মিলায় নির্বাচনের সময় এবং নির্বাচনের পরে সরকার গঠন, যে পরিস্থিতি, দল এবং দলের বাইরের যে রাজনৈতিক শক্তি তার সঙ্গে যে আচরণ, এটা তাকে মানসিকভাবে খুবই আঘাত দিয়েছে এবং তিনি বিব্রত হয়েছেন
তার হয়তো ধকল এই আজকে তার এই অসুস্থতা। অনেকে বলছেন এটা নাও হইতে পারে, হয়তো বয়সের স্বাভাবিক ধর্মে এটা ঘটেছে। কিন্তু এটা তো সত্য কথা। মির্জা আব্বাসকে ঘিরে দুটোই সত্য। যে ক্রমাগত সাইবার বুলিং হয়েছে, সেই ক্ষেত্রে যারা বুলিং করেছে তারা নিবৃত্ত হয়নি। বরং তারা সাহসী বীর সন্তান হিসেবেই সবার কাছে, মানে তাদের সমর্থকদের কাছে সে পরিচিত হয়েছে। সরকারকে, বিএনপিকে বিন্দুমাত্র কেয়ার করেনি। দল কোনো পদক্ষেপ নিয়েছে সেটাও জানা যায়নি, এটা সত্য। আবার মির্জা আব্বাস কেন মন্ত্রী হতে পারলেন না, এটাও তার সমর্থকদের কাছে বা দলের কাছে, নেতা কর্মীদের কাছে পরিষ্কার না। সবাই দলে জায়গা পাবেন, এটাও ঠিক না। কিন্তু তিনি কেন পাবেন না, তারও কোনো ব্যাখ্যা নেই। সব মিলে হয়তো একটা এমন একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছে যে যার ধাক্কায় তিনি এখন বলতে গেলে একেবারে মৃত্যুশয্যায়। আল্লাহ তাকে সুস্থ করুক। নিশ্চয়ই এই দোয়া ছাড়া এই মুহূর্তে আর কিছু বলার নেই। প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা মির্জা আব্বাস, সেটা সেই 96 থেকে, এবং এর আগেও এরশাদ বিরোধী আন্দোলনে মির্জা আব্বাস তার ধিসিম মানে খুবই ডেশিং একজন মানুষ ছিলেন। ফলে অনেকের কাছে তাকে কখনো কখনো তাকে গডফাদার বলেছে, কখনো কখনো এই নাসিরুদ্দিন পাটোয়ারির মতন বা ইমেজটা একটু অন্য মানুষের চেয়ে তিনি ব্যবসায়ী এবং একটু ছিল যে একটু গরম টাইপের নেতা আর কি। এবং মির্জা আব্বাসকে অনেক সময় মানুষ বাইরে উত্তেজিত দেখেছে। কিন্তু আমি একটু স্মৃতিচারণ করতে চাই। আমার দেখা মির্জা আব্বাস, আমি অসংখ্যবার বক্তৃতা, সমাবেশ এবং ব্যক্তিগত ইন্টারভিউ না হলেও শখানেক ইন্টারভিউ ওনার ব্যক্তিগত এবং ওনার প্রেস কনফারেন্স কাভার করেছি। তো আমার কাছে মনে হয়েছে লোকটা, আমি যতটুকু একদম, এবং আমার একটা ছোট্ট স্মৃতি আপনাদেরকে বলি যে মির্জা আব্বাস আসলে একটু সাদাসিধা টাইপের, মানে তার যে এই যে একটা ডেশিং ভাব প্রতিষ্ঠিত হয়েছে না, এটা আসলে মানে পারিপার্শ্বিকতা সব মিলিয়ে ঢাকার মানুষের মধ্যে একটা রংবাজ ব্যাপার থাকে, সাদা লুঙ্গি, সাদা ফতোয়া, সেই ব্যাপারটার মধ্যে বাংলা সিনেমায় ফুটায় তুলতে এর বাইরে বেশ সাদা মাটা একটা ছোট্ট স্মৃতি বলি। একবার সালাউদ্দিন কাদের চৌধুরী একটা ইন্টারভিউ করলাম। ইন্টারভিউতে আমার কোনো প্রশ্ন ছিল না, আমার কোনো উদ্দেশ্য ছিল না। কী প্রসঙ্গে যেন বিএনপি প্রসঙ্গে বলেছি, এই আওয়ামী লীগ গভর্নমেন্ট আসার পরে বোধহয়, হ্যাঁ পরে 2008-এ 8-9-এর দিকে বা গত কেয়ারটেকার গভর্নমেন্টের সময় যদি মনে পড়ে। এটা সোশ্যাল মিডিয়া এখনও আছে, এটা ভাইরাল একটা ইন্টারভিউ। তখন সোশ্যাল মিডিয়া তো শক্তিশালী না, কিন্তু ওই ইন্টারভিউটা কীভাবে যেন সোশ্যাল মিডিয়া আস্তে আস্তে চলে এসছে দেশ টেলিভিশনে। তিনি ওই যে একটা মন্তব্য করেছিলেন যে আমাদের তৎকালীন দুই নেত্রী সম্পর্কে, একজন পিতৃ শোকে পাগল, একজন পুত্র শোকে পাগল। তো এই মন্তব্যের পরে সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে, তার তো এন্টি পার্টি ছিল বিএনপিতে, তিনি স্পষ্ট কথা বলতেন। বিএনপির সত্যিকার যে প্রবলেমগুলো এগুলো মিডিয়াতে বলে ফেলতেন ওপেন, ওনার ভেতরে প্যাচগুচ ছিল না। ওই বক্তব্য ধরে বিএনপি থেকে বেচারা বহিষ্কারই হয়ে যান এবং তাকে নিয়ে চট্টগ্রামে মিছিল হয়, ঢাকায় মিছিল হয়। সেই সিচুয়েশনে সালাউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে ওপেন মিডিয়াতে কেউ কথা বলে না। যে 1-2 জন মানুষ ছিলেন, আমাকে বিএনপিরই একজন মানুষ আমাকে বললেন, বেগম খালেদা জিয়ার খুব কাছের, যে ভাই সালাউদ্দিন কাদের চৌধুরীর এরকম একটা আপনি ফলসেপের ফেলায় দিলেন। আমি বললাম যে ভাই আমি ফলসেপ ফেলি নেই, আমি ইন্টারভিউ করছি, উনি ইন্টারভিউতে বলে ফেলছে, আমি প্রচার করছি, হ্যাঁ। আর আমার টেলিভিশন যে দুটো পাইছে প্রচার করছে। তো বলে যে তাহলে ওনার পক্ষে একটা লোক কথা বলবে, সেটা হলো মির্জা আব্বাস, আপনি মির্জা আব্বাসের একটা ইন্টারভিউ নেন। তো আমি মির্জা আব্বাসের এখানে গেলাম, তার সেই শাহজাহানপুরের বাসায়, সেখানে ইন্টারভিউ হলো। তার আশেপাশে যারা তার সেই সময় পিএস ছিলেন তারা আছেন, এখন তাদের হয়তো মনে আছে। তো উনি প্রায় আধা ঘন্টা হবে ইন্টারভিউ, এবং তাতে সালাউদ্দিন কাদের চৌধুরীর ফেভারে বললেন। বলার পরে তখন ক্যাসেট ক্যামেরা, আমাদের আজকালকার যুগে স্মার্ট ক্যামেরা বা ডিভাইস নাই, তো ওই ক্যাসেট ক্যামেরায় রেকর্ড হওয়ার পরে হঠাৎ কে যেন সে আব্বাস ভাইকে কানে কানে কি একটা বললো। তো না 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 না, এই ইন্টারভিউ প্রচার করা যাবে না, এই ইন্টারভিউ বাবু তুমি করো, মুছে ফেলো। তো আমিও অফিসে অনেক কথাবার্তা বললাম, বললাম আব্বাস ভাই তো মানেই না, হ্যাঁ ইন্টারভিউ আগে এখানে তার চোখের সামনে ডিলিট করতে হবে। উনি আমাদের ক্যামেরাম্যানও বিশ্বাস করে না, উনি আবার তার ক্যামেরাম্যান টেনে আনালো। মানে আমার যা মনে হলো যে উনি একটা সাদা মাথা মনে, উনি মানে কোনো প্যাচগুস ছাড়া ওনার যা বলা লাগে উনি বলে ফেলছে। তারপরে কেউ বোধহয় বলছে যে এখন এটা বললেন না, পরে সালাউদ্দিন কাদের চৌধুরীর তুফানটা আপনার উপরে যাবে। এই হচ্ছে মির্জা আব্বাস আমার দেখা, এবং আমি আরও অনেক জায়গায় দেখেছি তাকে। ওই হুট করে কেউ একটা কিছু কানে কানে বললো, মাথা দায় চড়ে। আদতে লোকটা খারাপ না, আপনি যেভাবেই দেখেন না কেন। গত ইলেকশনের আগে থেকে এই এনসিপি
এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইনকেলাব মঞ্চ, ছাত্র শক্তি ফক্তি, আরও কি মঞ্চ ফঞ্চ দাঁড়িয়েছে, যে আনিস আলমগীরের নামে আনিস আলমগীরের নামে মামলা করলো না, আবার একটা কি এইসব জুলাই, মানে জুলাই নাম যেটা আমার আগে যেরকম এই শেখ পরিবার অথবা বঙ্গবন্ধু অথবা জাতির জনক অথবা মুক্তিযুদ্ধ নাম শব্দগুলোর সাথে থাকলেই অন্য যে কোনো কিছু জায়েজ হয়ে যেত, এখন 7 জুলাই শব্দটা থাকলে জায়েজ হয়ে যায়। এই গোষ্ঠীগুলার একটা পুঁজি হলো আওয়ামী লীগ। যতক্ষণ আওয়ামী লীগ নিয়ে সিকিউর করতে পারে, গালিগালাজ করতে পারে, ততক্ষণ তাদের রাজনীতি। আর ইলেকশন কেন্দ্রিক আইসা নাসিরউদ্দিন পাটোয়ারির পুঁজি হয়ে গেছিল মির্জা আব্বাস। মির্জা আব্বাস খাইলো না ঘুমাইলো, হাঁটলো বাইকে হাঁটলো না তেরা হাঁটলো, এইগুলো নিয়ে সে প্রতিদিন একটা বয়ান দিত। আর সোশ্যাল মিডিয়া আমরা যারা কাজ করি, আমাদের ছোট ভাইরাও, তাদেরও রুটি রুজির ব্যাপার। ওই নাসিরউদ্দিন পাটোয়ারির এই বয়ানটা তখন খুব একটা, মানে এই বয়ানগুলো ছোট ছোট ক্লিপ, নাসিরউদ্দিন পাটোয়ারি নিজেও এগুলো ইন্টারেস্টেড কিনা। তো নাসিরউদ্দিন পাটোয়ারির এইসব ইরিটেটিং বক্তব্যে মির্জা আব্বাস মানসিকভাবে খুব বিধ্বস্ত হয়েছেন। আমার কেন জানি একটু ভাবতে কষ্ট হয় যে তিনি কি আসলে এই টাইপের মানুষ, যে তিনি এতটা দুর্বল চিত্ত। এরকম রাজনীতির বহু চড়াই উতরাই তিনি পার হয়ে এসছেন। 111 সরকার, আওয়ামী লীগ সরকার, বহু চড়াই উতরে পার হওয়া মানুষ। তারপর অনেকে বিশ্বাস করতে শুরু করেছেন, অনেকে বলা শুরু করেছেন। আমি সোশ্যাল মিডিয়াও কয়েকজনকে, জনপ্রিয় ব্লগার, তাদেরকেও দেখলাম বলছেন। এখন আবার দেখছি মেঘনা আলম, মাঝে খুব ভাইরাল ব্যক্তিত্ব, সেভাবে জনপ্রতিনিধি না, কিন্তু আলোচিত, গত 1 বছর ইউনূস আমলে তো ব্যাপক আলোচিত, এবং ঢাকা হাতে ইলেকশনও করেছে, ক্যাম্পেইন করেছে সেজে গুজে মুকুট পরে। মির্জা আব্বাসের কিছু হলে তার 80% দায়ী পাটোয়ারির অনিয়ন্ত্রিত কথাবার্তা। মেঘনা আলম, তার নামটা উচ্চারণ আমার একটু মাঝে বিভ্রাট হয়, সরি মেঘনা আলম। মির্জা আব্বাসের কিছু হলে তার 80% দায়ী পাটোয়ারির অনিয়ন্ত্রিত কথাবার্তা বলে মন্তব্য করেছেন অভিনেত্রী ও বিগত নির্বাচনে ঢাকা 8 আসনের এমপি প্রার্থী মেঘনা আলম। শুক্রবার সামাজিক যোগাযোগ মন্ত্রী ফেসবুক পোস্টে বলছেন যে, মির্জা আব্বাস সাহেব যখন আমার লিফলেট গ্রহণ করেন, উনি একজন বয়স্ক সিনিয়র নেতা, চেয়ার সরিয়ে দাঁড়িয়ে গ্রহণ করেন। ওনার ভদ্রতা, শিষ্টাচারিতা কতখানি তখন বুঝতে পারি। আমি নতুন নারী, কম বয়সী, কিংবা ভোটের দৌড়ে অনেক মাসল পাওয়ার নিয়ে আসা কেউ না, কিন্তু আমার প্রতিও শ্রদ্ধা দেখাতে হবে, এই বোধ ওনার ছিল। আমি আর বিস্তারিত বলতে না, একটু জায়গায় তিনি বলেছেন মেঘনা আলম যে মির্জা আব্বাস নিজেই একসময় তাকে জানিয়েছিলেন যে তার বিরুদ্ধে 2 শতাধিক মামলা রয়েছে। সেই সময় তিনি তাকে সাহস দিয়ে বলেন, পপুলার মানুষের বিরুদ্ধে একটি ভুয়া মামলা, ভেঙে পড়ার কিছু নেই। এমনকি সম্প্রতি পাটোয়ারির একটি মন্তব্যে মির্জা আব্বাসের ছেলেকে জড়িয়ে কথা বলার বিষয়টিও তুলে ধরেন তিনি। মেঘনা আলম বলেন, সন্তানের বিষয়টি মানুষের জন্য অত্যন্ত সংবেদনশীল, তাই এ ধরনের মন্তব্য করা ঠিক হয়নি। শেষে তিনি আশা প্রকাশ করেন মির্জা আব্বাস দ্রুত সুস্থ হয়ে ফিরবেন। মির্জা আব্বাস তাকে সিঙ্গাপুর নেওয়ার কথা, কিন্তু সিঙ্গাপুর নেওয়া যাচ্ছে না। তার মস্তিষ্কে একটা অপারেশন হয়েছিল, আমি যখন শেষ কথা বলছি রাত 11টা নাগাদ 13 ফেব্রুয়ারি 2024, তার আরও একটি অপারেশন হওয়ার কথা। বাংলাদেশের তার ভোটারদের কাছে একজন জনপ্রিয় ব্যক্তিত্ব। এই আসনে মির্জা আব্বাস এবং আওয়ামী লীগের সাবের হোসেন চৌধুরী, দুজনের মধ্যে বরাবর বাঘে মহিষে লড়াইয়ের মতন মুখোমুখি লড়াই হতো। ওই আসনটা হেভিওয়েট আসন, এই 2 নেতাকে দিয়ে, নর্দের যে নাসিরউদ্দিন পাটোয়ারি দিয়ে। এবং এবারের মেটিকুলাস ডিজাইন বলেন বা ভাগবটোয়ারা নির্বাচন বলেন, এই নির্বাচনে নাসিরউদ্দিন পাটোয়ারির যে আওয়াজ, এটা এই নির্বাচনের জন্যই আওয়াজ। এখানে যদি সাবের হোসেন চৌধুরী এখন 1 কদম ফেলেন, নাসিরউদ্দিন পাটোয়ারিদের লক্ষ কদম পেছনে ছুটতে হবে। লড়াইটা ভবিষ্যতে যদি আবার হয় মির্জা আব্বাসের পরিবার আর সাবের হোসেন চৌধুরীর মধ্যে। সুতরাং পাটোয়ারির এইসব বক্তব্য ইরিটেট যদি করে থাকে মির্জা আব্বাসকে, আমি জানি না, মেঘনা আলমরা বলছেন, সোশ্যাল মিডিয়ায় বলা বলি হচ্ছে, এতটা কি পাটোয়ারির বাড়াবাড়ি করা ঠিক হয়েছিল কিনা। কেননা তফসিল ঘোষণার পরেই এই মহাচন্য রাষ্ট্রপতি বলেছিলেন যে উনি পদত্যাগ করতে রাজি, উনি পদত্যাগ করবেন। এরপরে আবার বলছেন যে যদি বিএনপি চায় তাহলে উনি ওনার টার্ম পুরাটা শেষ করতে পারেন। দুটোটা কথাই কিন্তু বলছেন, মানে 2 দিকে খুশি রাখছেন। কারণ প্রথমটা বলার পরে আবার বলছেন যে না আপনি এটাও বলেন, তখন এইটাও বলছে। তো এতে ওনার যেভাবে ইচ্ছে সেভাবে করে রেখেন, তা আমার আর আপনার কিছু করার নাই। তো বিএনপির তারেক রহমান হাসার কারণ আছে। তার কারণ হচ্ছে সে আসছিল মানে যে দেখো রাষ্ট্রপতি গাইল দিতেছে। তা আমার যতটুকু মনে হয় কি জানেন, এই যে এদের সামনে তো 2টা পথ, জামাত এনসিপির সামনে 2টা পথ। একটা হচ্ছে যে জুলাই সনদ আনতে হবে, রাষ্ট্রপতিকে
বহিষ্কার করতে হবে, ইমপিচমেন্ট করতে হবে, জেলে নিতে হবে, ফাঁসি নিতে হবে, জাহান্নাম করতে হবে, বহুত কিছু। আর আমার যেটা মনে হয় কি জানেন, এর দুটোটাই ঝুলিয়ে রাখবে তারেক। তারেক দুইটাই ঝুলিয়ে রাখবে, মানে জুলাই সনদও করবে না, রাষ্ট্রপতিকে রাখবে, পরে ওদের চয়েস দিবে তোমরা কোনটা চাও, রাষ্ট্রপতির বহিষ্কার না জুলাই সনদ, দুইটার একটা বাসো, দুটোটা হবে না। আর এগুলা নিয়ে এই রাষ্ট্রপতি আর জুলাই সনদ নিয়ে সংসদ গরম করো, কারণ অন্য কিছু নিয়ে তো গরম করার নাই, কারণ দুর্ভিক্ষ চলবে ভাই। আর 3 মাস পরে সারা পৃথিবী দুর্ভিক্ষের মধ্যে পড়ছে, আর বাংলাদেশ কোন ছাড়। এগুলা নিয়ে একটা হইয়ে দুর্ভিক্ষের অবস্থা, তো এগুলো নিয়ে যাতে মানুষ কথা না বলে, মানুষ যাতে খালি বারবার দেখে যে এইখানে আন্দোলন, এরা সংসদের ভিতরে কাউ কাউ রাউরা কুত্তার মতন, এগুলো দেখার জন্য আপনার ইয়ে থাকবে। তো এই পরিস্থিতিতে শেষ পর্যন্ত যদি এমনও হয় যে হয়তো জুলাই সনদ বাদ দিয়ে রাষ্ট্রপতিরে সরাইতে পারে, বা যদি জুলাই সনদের কিছু কিছু ইয়ে যেটা নোট অফ ডিসেন্ট দিয়ে ওনারা বাকি এগুলো যদি মেনে যদি আনেও রাষ্ট্রপতিকে সরায়, তাহলে বিএনপির তো একজন বিশ্বস্ত রাষ্ট্রপতি লাগবে। বিএনপি আওয়ামী লীগের মতন বোকাচোদা না, বিএনপি বহুত শেয়ানা মাল, এটা আপনারা বিশ্বাস করেন চাই না করেন। বিএনপির সেই 91-এর সেই নিজেদের রাষ্ট্রপতি, 2001-এর রাষ্ট্রপতি, এগুলো সব আপনারা দেখছেন, ধামাধরা রাষ্ট্রপতি, মানে গুলি করতে পারবেন কিন্তু ভাগতো না। স্পিকার গুলো এরকম, জমিরুদ্দিন সরকারের কথা মনে আছে তো, উনি বলছে যে আমার লাশ যাবে সংসদে, আমি দাঁড়ামুই, এবার তোরা স্পিকার নির্বাচিত কর, কারে করবি কর। যদিও আমরা তখন আওয়ামী লীগ ক্ষমতায় আসছে, আওয়ামী লীগের হবে, কিন্তু টেরা ছিল বিএনপির, আওয়ামী লীগের মতে এরকম না যে রাষ্ট্রপতি করবেন আর হে আওয়ামী লীগেরই ডট ডট মেরা দিবে, এরকম না। তো সেই হিসেবে আমার মনে হয় যেন জুলাই সনদের যে যে জিনিসগুলো, যে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো, অমুক বাড়ানো, তমুক বাড়ানো, যে কথাগুলো আছে, এতে দুইটা সূত্র ভিতরে, এক, তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, উনাকে রাষ্ট্রপতি বানাইতে পারেন, অথবা ওনার মেয়ে জাইমা রহমান, উনিও ব্যারিস্টারি পাস করে গেছেন লন্ডন থেকে, ওনাকেও বানাইতে পারেন। যাকে হোক, যে কোনো একজনকে, এই দুইজনই হয়তো তারেক রহমান সর্বোচ্চ ভরসার জায়গা ভিতরে এই দুইজনের একজনের বানাই দেন। বানাই দিলে কি হবে, ধরেন আপনাদের যাই বলি যে 3 বছর পরে ইলেকশন, 5 বছর পরে ইলেকশন, নিয়মতান্ত্রিক হলে 5 বছর পরে ইলেকশন, সেই ইলেকশনে রাষ্ট্রপতির তো বহু ক্ষমতা থাকবে জুলাই সনদের আদলে, তাহলে বিএনপিরে জিতে আনা সহজ। আর যদি আপনার কোনো কারণে যদি 3 বছর আগে হয়, তাতেও রাষ্ট্রপতি হাতে রাখবে। মানে এই যে 24-এর জুলাই আগস্টে যে কাহিনী হয়েছে আওয়ামী লীগের সাথে, মোতামার্কা একজন রাষ্ট্রপতি থাকাতে যা হয়েছে, তা হইতে দিবে না বিএনপি। আর তা হইতে দিবে না বিএনপি বিধায় কাকে রাখা যায়, জাইমা বা জুবেদাকে বসানো যায়। এখানে তো কোনো ইয়ে নাই যে জাইমারে বা জুবাইদারে আনতে পারবেন না। বিএনপির মধ্যে এমন কারো ঘাড় নাই যিনি বলবেন যে না হবে না, কারণ হচ্ছে ডাক্তার ইউনূসরে আনবে না, এটা ভুল কথা। আবার শফিককেও নিয়ে বসাবে না, জামাতের শফিককে নিয়ে তারেক বসাবে না, তারেক বহুত শেয়ারা মাল। ওই যে আমি বারবার বলি, তারেকের এক দাঁতের বুদ্ধিও বহুত জনের নাই আমাকে। সুতরাং জাইমা অথবা জুবাইদার আইনা বসাই দিতারে, বাকি সময় বলবে। আমাদের এই চুপ্পু চুপ্পু চোরা কি আরো 3 বছর থাকতে পারবে, নাকি নতুন রাষ্ট্রপতি হিসেবে ভারত বা ভারতের মতো যে মহিলা রাষ্ট্রপতি পেলেন, যেহেতু পুরুষ প্রধানমন্ত্রী, মহিলা রাষ্ট্রপতি পেলেন বলে যদি জুবাইদা বা জাইমাকে বসাই দেয়, কার কি করার আছে? মহিলাদেরকে বোঝানো হবে যে দেখেন, এতদিন মহিলা প্রধানমন্ত্রী ছিলেন, এখন মহিলা রাষ্ট্রপতি আছেন, সম্মানই সম্মান আপনাদেরকে দিয়েছে, আপনারা কি চান? হইতে পারে না ভাই? আপনারাও চিন্তা করেন আমার কথাটা। ভাবির ছেলেরা এখন কোথায়? যারা আমার ভাবির পোলা ইন্ডিয়া বয়কট করতো, তারা এখন কোথায়? জানতে ইচ্ছা করতেছে। আমার যে ভাবির পোলারা বলতো ইন্ডিয়ার সাথে কোনো সম্পর্ক রাখবে না, তারা এখন কোথায়? শ্বশুর বাড়ি গেছে সব? নাকি তাও ওই বাড়ি বেড়াইতে গেছে? ভাবির পোলারা কই এখন? এখন ল্যাংটা সুলেমান পিনাকি কোথায়? এখন ওই যে গালফলাম তার কোথায়? ইন্ডিয়া বয়কট। বিপিনুর কোথায়? ইন্ডিয়া বয়কট আন্দোলন করলো। সেই সকাল আমার ভাবির পোলা জামাত শিবিরের বট বাহিনী কোথায়, যারা ইন্ডিয়া বয়কট করলো? কোথায় তারা এখন? তারপর ওই যে আর একটা আছে না, আমেরিকা থেকে উবার চালায়, সে এলিয়াচ্ছা পি পজিটিভ পাকিস্তানি বীজ, স্বঘোষিত পাকিস্তানি বীজ, সে এখন কোথায়? এখন ইন্ডিয়া বয়কট স্লোগান দেয় না কেন? সেই সমস্ত সাংবাদিক, বুদ্ধিজীবী, জামাতি বট, বিএনপি, তারপর জামাতি হেফাজতি বট বাহিনী যারা বলতো
শেখ হাসিনা পাইপলাইন বানাইছে, বাংলাদেশ থেকে তেল গ্যাস দিয়ে দিবে ভারতকে। তারা এখন কোথায়? এখন এরপরেও দেখবেন এদের চক্ষু লজ্জা নাই। এর মধ্যে দুই একজন আওয়ামী লীগের লোক আছে আবার। কেন বললাম এগুলো আমি জেনে বুঝে বলতেছি দায়িত্ব নিয়ে। দুই চারজন আওয়ামী লীগের লোক বলতেছে টাকা দিয়ে কিনছি। তো টাকা দিয়ে আর দেশ ছিল না, পাকিস্তান গেলে হয় না, সৌদি আরব গেলে হয় না, দুবাই গেলে হয় না, ভারত থেকে নিতে হবে কেন?